করুণা করুণা, বাবা মায়ের প্রতি কোনো অন্যায়, তাদের প্রতি সন্তানদের রয়েছে যথেষ্টতা। করুণা করুণা করুণা, বাবা মায়ের প্রতি কোনো অবিচার, তবে নিজেদের জীবনটা হয়ে যাবে একেবারে ছারখার। করুণা করুণা করুণা, বাবা মাকে কখনো কোনো অপমান ভাবে সর্বদা তোমরা তো তাঁদেরই কৃপার দান। করুণা করুণা করুণা, সন্তানদের সবচেয়ে বড় দেবতা মাতা পিতা, এটাই তো জীবনের গীতা। করুণা 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 করুণা। তোমাদের আবেদনপত্র পড়ে আমি জানতে পেরেছি যে তোমরা নাকি অরফ্যান ছেলে মেয়ে হিসেবে এই অনাথ আশ্রমে থাকার জন্য অ্যাপ্লাই করেছো। আপনি ঠিক বলেছেন, কিন্তু আমি যতটা জানতে পেরেছি তোমরা তো কেউ অরফ্যান ফ্যামিলিতে বিলং করো না। বাবা মা বেঁচে থাকলে কি কোনো সন্তান অনাথ হিসেবে পরিগণিত হয় না? অবশ্যই হয় না। আসলে আমাদের বাবা মায়েরা তাদের বাবা মায়েদের বৃদ্ধা বয়সে সেবা যত্ন না করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আই সি। সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাবা মায়ের কাছে না থেকে এই অনাথ আশ্রমে থাকবো। তোমাদের সিদ্ধান্ত বিবেচনা সাপেক্ষ, তবু এটা মেকি আধুনিক সমাজের কাছে শিক্ষণীয় তথা আদর্শ। তবু তোমাদের মুখ থেকে আমি শুনতে চাই তোমাদের বাবা মাদের অপকৃত সমূহের কথা। কথা ছিল যে রিটায়ারমেন্টের পর তোমার প্রভিডেন্ট ফান্ডের যে টাকাটা আমাদের দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে হবে। হ্যাঁ তো ঠিকই বলেছে বাবা। ন্যাচারালি পিএফ এর ফান্ডের টাকাটা তো ছেলেদেরই প্রাপ্য। তোরা জানিস না, লক্ষ্মীর বিয়ের সময় প্রভিডেন্ট ফান্ড থেকে বেশ কিছু টাকা ধার নেওয়া হয়েছিল। বোনের বিয়ের সময় যে লোনটা নেওয়া হয়েছিল সেটা বাদ দেওয়ার পরও তো একটা হেভি অ্যামাউন্ট থাকা উচিত। হ্যাঁ, আমার শারীরিক অবস্থা ভালো নয়, তার ট্রিটমেন্টের জন্য তো বেশ কিছু টাকা দরকার। বাবা চাকরি বাকরি তো পেলামই না, তাছাড়া ব্যবসা বাণিজ্য করতে গেলেও তো একটা টাকা পয়সা লাগবে। তাছাড়া ওল্ড ফ্যামিলি মেম্বারের ট্রিটমেন্টের থেকে ইয়ং জেনারেশনের বিজনেসের দাম অনেক বেশি। আমার জানা ছিল না বয়স বেড়ে গেলে পরিবারে কম বয়সীদের থেকে যে এভাবে ঝড় আসবে আমি জানতাম না। না না, বারবার আমার বাবা কেন টাকা দেবে? দেখো লক্ষ্মী, আজকালকার দিনে জামাইরা হলো রাজমিস্ত্রির মতো, বিয়ের শুরুতেই টাকার পরিমাণটা জানায় না, খেপে খেপে সুযোগ বুঝে আদায় করে। ঝোপ বুঝে কোপ মারো? জামাই বাবাজি এভাবে বারবার টাকা না নিলেই বোধহয় ভালো করবে। অথচ মেয়েদের বাবারু পাঁঠারা চিরকাল জামাইদের চাহিদা মেটানোর জন্যই বলি প্রদত্ত। শ্বশুরকে বলি দিয়ে থলি থলি টাকা জমানো যায়, কিন্তু অপরের ধন সম্পত্তির উপর কুদৃষ্টিময় লোকটাকে কমানো যায় কি? কি করে তোমার মাকে সাহায্য করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আচ্ছা, তোমাদের এই বউ শাশুড়ির ঝামেলার মধ্যে আমার নাক গলানোটা কি ঠিক হবে? ঝামেলাটা কে করে? তোমার মা। রাতে ভাত খাবো না, বৃহস্পতিবার শনিবার নিরামিষ খাবো, অমাবস্যায় পূর্ণিমায় পরোটা খাবো, লুচি খাবো। বাড়িতে কটা কাজের লোক আছে? আমি কি তোমার মায়ের চাকরানি নাকি? এসব কথা আমাকে না বলে সরাসরি মাকে গিয়ে বললেই তো পারো। আমি সব সময় তোমার ভালো চিন্তাই করি। তুমি কি জানো বাবা লক্ষ্মীর বরকে ওনার গ্র্যাচুইটি থেকে একটা লামসাম অ্যামাউন্ট দিচ্ছে? ও, ব্যাপারটা তো জানতাম না। বিজয়ের সঙ্গে ব্যাপারে তাহলে পরামর্শ করতে হয়। আচ্ছা, সব বিষয় কি ছোট ঠাকুরপুকে না জানালে কি নয়? নয় নয় করে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির বেশিরভাগ টাকা তো খরচ হয়ে গেল।
না দিয়ে উপায় কি বলো? ছেলেমেয়েরা টাকা চাইলে। রিটায়ারমেন্টের সমস্ত টাকা যদি এভাবে খরচ হয়ে যায় তাহলে তোমার শরীরে চিকিৎসা করাবে কি করে? শরীরের চিকিৎসা করে লাভ কি? তবে তবে তোমার জীবনহানিও তো করতে পারে। ছেলে মেয়েদের কাছে যার কোনো দাম নেই তার জীবন রেখে লাভ কি? কি হবে মানে? আমি কি তোমার থেকে প্রয়োজন ছাড়া টাকা চাইছি নাকি? সেদিনই তো ব্যবসার জন্য কত টাকা নিলি? হ্যাঁ, ওটা ছিল ব্যবসার জন্য, আর এটা চাইছি একটা পার্ট টাইম জবের জন্য। তাছাড়া জবটাতে রিটেন প্যানেলে আমার নাম উঠেছে, আর ওরালে সিলেক্টেড হতে গেলে অ্যাটলিস্ট কিছু টাকা তো খরচা করতে হবে বাবা। আমি কি টাকার গাছ যে নাড়া দিলেই ঝুরঝুর করে পড়বে? নাড়া নয় বাবা, লাইফটাকে ভালোভাবে খাড়া করতে গেলে সময় অসময়ে কিছু টাকা ব্যয় করতেই হবে। আজকের দিনে অর্থ স্বার্থ ছাড়া সন্তানের কাছে বাবা মায়ের কোনো দাম নেই। নেই মানে? আপনার সোনার বাউটি দুটো কোথায় গেল? বাউটি দুটো আমি লক্ষ্মীকে দিয়েছি বৌমা। বিয়ের সময় এত গয়না দেয়া হলো ঠাকুরজিকে, তারপরেও আপনি অতিরিক্ত গয়না দিয়ে দিলেন? অতিরিক্ত নয়, ওটা ওটা ওর ন্যায্য প্রাপ্য ছিল। মেয়ের চাহিদাটা বুঝি বৌমার থেকে বেশি হলো? বেশি কম বুঝি না, ও চেয়েছিল তাই দিয়েছিলাম। গোত্রান্ত হয়ে যাওয়ার পরে মেয়ে আর নিজের থাকে না, কিন্তু বৌমা নিজের হয়ে যায়, তাই তার চাহিদাটাও অধিক হবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক ব্যাপারগুলো দিনের পর দিন কেমন যেন অস্বাভাবিক হয়ে যাচ্ছে। আসলে ছেলেরা দেওয়া নেওয়ার দাড়িপাল্লায় বাবা মায়ের ভালোবাসাকে প্রতি মুহূর্ত পরিমাপ করে চলেছে। একমাত্র প্রতিনিয়ত টাকা পয়সার যোগান দিতে পারবে ছেলে মেয়েদের কাছে শ্রদ্ধা ভক্তি পাওয়া যায়, না হলে সমালোচনা আর নিন্দার পাকে ডুবে যেতে হয়। আজকের দিনে বাবা মা না হওয়াটাই বোধহয় শুনেছিল। এটা যদি আমরা আরো আগে বুঝতাম তাহলে হয়তো ভালোই করতাম। করতাম কিনা বিয়ে আপনার মেয়েকে? ভালো হতে আমার একেবারে ইচ্ছা করে না। সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। যে কোনো জীবের বেঁচে থাকার সময়টাই তো জীবন। আর এই জীবনের ধর্মটাই তো একটা পুস্তক। পুস্তকটার বৈদিক নামই গীতা। জীবনের গীতার নীতিটা কিন্তু বেশ ভালো। ভালো করে ছেলে মেয়ে মানুষ করতে গেলে তাদের বোর্ডিংয়ে পাঠাতে হয়। সেটা তো আমি অস্বীকার করছি না, শুধুমাত্র স্বীকারোক্তি দিলেই কি চলবে? ছেলে মেয়ের বোর্ডিংয়ের খরচার দায়িত্বটাও নিতে হবে। দায়িত্বটা কে নেবে? কেন? শ্বশুর মশাই যখন বেঁচে আছেন তখন নিশ্চয়ই সব দায়ভার আপনার বড় ছেলে নেবে না? তোমার শ্বশুর মশাইয়ের পড়াশোনার খরচা কি ওনার ঠাকুরদা চালাতেন? সে আমলের কথা আলাদা ছিল, এখন যুগের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই হয়েছে বদল। বদল এসেছে পারিবারিক কাঠামোতে। পরিবারের লোকজনেরা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। পরিবারের লোকজনদের নিত্য নতুন চাহিদা মেটাতে আমি আর পাচ্ছি না। না বললে চলবে? জন্ম যখন দিয়েছ দায় দায়িত্ব তো পালন করতেই হবে। ছেলে মেয়েদের কি বাবা মায়ের ওপর কোনো দায় দায়িত্ব নেই? ওদের মধ্যে হয়তো নেই, ওদের মধ্যে যদি থাকতো তাহলে আমাদেরকে এই শোচনীয় অবস্থা হতো। হতো মানে? কোনোদিনই হবে না আমাদের বিয়ে। কি বলছো কি তুমি? ঠিকই বলছি। যারা চালাক আর যাই করুক তারা বিয়ে করে না। তুমি আমায় ঠকিয়েছো? একটুও ঠকাইনি আমি তোমায়। তবে তুমি এতদিন ধরে আমার সঙ্গে মেলামেশা করলে কেন? মিলামেশা করেছি সেটা ফুর্তির জন্য। তোমায় বিয়ে করলে আমাদের ছেলে মেয়ে হবে, আর বুড়ো বয়সে সেই ছেলে আমাদেরকে দেখবে না, সেটা আমি মেনে নিতে পারবো না। না না, নিশা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না বিজু। কিন্তু ফিউচার লাইফে এটা যে তোমাকে পুরোপুরিভাবে ছাড়তেই হবে। যদি না ছাড়ি তবে কি হবে?
অতিরিক্ত নেশা করলে নেশাগ্রস্ত মহিলাদের সন্তান ধারণের ক্ষমতা কমে যায়। বিয়েই করবো না, তার আবার ছেলে মেয়ে। ছেলে মেয়ে হলে তো আমার মতো পেরেন্টসকে তারা এভরি মোমেন্ট এক্সপ্লয়েট করবে। এক্সপ্লয়টেশন তো আজকের জেনারেশনের ছেলে মেয়েদের লাইফের একমাত্র গোল হতে পারে কি? কি এমন যৌতুক দিয়েছে বিয়েতে? আমার আমার সামর্থ্য অনুযায়ী যতটা পেরেছি ততটা দিয়েছি। এর থেকে বেশি কিছু কি তুমি পেতে অন্য কাউকে বিয়ে করলে? আমার বন্ধু বান্ধবরা এর থেকে অনেক কিছু বেশি পেয়েছে, তা কি তুমি জানো? জেনে নয়, বর্তমান যুগে শ্বশুরেরা জামাইদের সবকিছু চাহিদা মেনে নিতে বাধ্য হচ্ছে। সাধ্যে না কুলোলেও বেশ সুখ শান্তির কথা ভেবে মেনে না নিয়ে উপায় কি? কি করে যে বলি তোমাকে ব্যাপারটা। কিন্তু কিন্তু করছিস কেন? কি বলবি বল। আসলে তোমার বড় বৌমা বলছিল যে তুমি বেঁচে থাকতে থাকতে যদি তোমার সম্পত্তিটা ভাগাভাগি করে দাও তাহলে ভালো হয় আর কি। কেন? আমি মারা যাওয়ার পর তো কোনো সমস্যা হওয়ার কথা না। তুমি বুঝতে পারছো না বাবা, তখন সম্পত্তি ভাগাভাগি নিয়ে লাঠালাঠি বাঁধবে। কিন্তু এখন থেকে সব ভাগাভাগি করে দিলে সংসারটা তো টুকরো টুকরো হয়ে যাবে। ভবিষ্যতের অবশ্যম্ভাবী ঘটনাকে সাময়িকভাবে আটকে রেখে কোনো লাভ নেই বাবা। পারিবারিক সব কিছু বিষয়ে লাভ ক্ষতি হিসেব করাটা কি ঠিক? ঠিক ভুলের টানা পড়নে পারিবারিক নৈতিকতা আজ মুখ থুবড়ে পড়েছে। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে তাদের ভাই বোন এখনো কি যার জন্মদাতাকেই বহন করতে হবে? আসলে এ যুগের সন্তানেরা মানুষ হয়ে গেলে চলার পথরূপ আকাশে ফানুসের মতো উঠতে থাকে। সাত করে অব্যক্ত সেরূপ কাতে অবতরণ করাটা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না। মা বাবা কি কখনো স্নেহহীন হতে পারে? পারে না বলেই তো আজ প্রতিনিয়ত সন্তানেরা এই সুযোগের অপব্যবহার করে চলেছে। চলছে বলে যে এভাবেই চিরকাল কেটে যাবে সেটা কিন্তু তুমি ভেবো না। আমি তো কিছু ভাবছি না। আমি অবশ্যই ভাবছি সেপারেশনের কথা। আমি তো বাবাকে ইতিমধ্যে সেটা জানিয়েছি। শুধু জানানোর অজুহাতে চিড়ে কি ভিজবে? তাহলে তুমি আমাকে কি করতে বলছো? প্রতি মুহূর্তে চাপ সৃষ্টি করো যাতে তোমার চাহিদা ধাপে ধাপে একেবারে উপরের স্তরে যেতে পারে। পারো না তুমি বাবার সম্পত্তির উপর থেকে লোকটা ছাড়তে? কখনোই পারি না, কারণ আইনে আছে বাবার সম্পত্তি ছেলেমেয়ের সমান অধিকার। কতটুকু বা আছে? 3টে ভাগ হলে কি রে থাকে বলো তো? এক একজনের প্রাপ্য অংশ কমে যাওয়ার অজুহাতে আমি তোমার দাদা ভাইকে তো ওয়াকাবত দিতে পারি না। দয়া করে আমাকে আর এসব বিষয়ে তুমি জড়িয়ে না তো। আরে তুমি তো চাবি ছাড়া তালাটা খুলবে কি করে? করে যে বয়োজ্যেষ্ঠরা সময় থাকতে শাসন, তারাই পান সন্তানদের কাছে উপযুক্ত সম্মানীয় আসন। শাসন করিনি বলেই কি আমার মতো বাবার প্রাপ্য আসন ওরা কেড়ে নেবে? কেড়ে নয়, আপনি তো স্বেচ্ছায় আপনার আসন ছেড়ে দিয়েছেন। খাওয়া দাওয়ার পর বাসনের যেমন কোনো গুরুত্ব নেই, সেরকম টাকার প্রয়োজন ছাড়া সন্তানদের কাছে আমার কোনো গুরুত্ব নেই। আপনি ঠিক কথাই বলেছেন। সর্বাধিক মূল্যবান ব্যক্তিরা বর্তমান প্রজন্মের কাছে অপান্তেয়। আমাদের কালে আমরা বাবা মাকে কি এভাবে হেলাফেলা করেছি? আধুনিকতার ছোঁয়া অসম্মানের ধোঁয়াকে বাড়তে বাড়তে আজ যে মহিরুয়ের পরিণত করেছে। পরিণতির সীমারেখাটা শেষ পর্যন্ত সমাজ ব্যবস্থার মূল ভিত্তিটাকেই নষ্ট করে দেয়। দেয় বেহিসাবে লাইফস্টাইল জীবনপত্রটাকে একেবারে পঙ্কিল করে। কিন্তু এই পাকটাই যে জীবনের মাকে মধুর সন্ধান দিয়েছে। মধু নয়, আমি শুধু বধূ হিসেবে তোমাকেই চাই। খেপেছো? তোমাকে বিয়ে করে তোমার এই ওল্ড বাবা মায়ের খপ্পরেই আমি পড়ি। গোল্ড ইজ অলওয়েজ গোল্ড।
ওই বাবা মাকে মোল্ড করে সমস্ত টাকা পয়সা হাতাতে আমার খুব একটা বেশি সময় লাগবে না। শোনো, তোমার সাথে যদি আমার ম্যারি হয় কিন্তু কখনোই কোনো বেবি কিন্তু আমি ক্যারি করতে পারবো না। না না, পরিবারটাকে বোধহয় এভাবে মনের মতো করে গড়ে তোলা ঠিক হয়নি। এতদিনে সেটা বুঝতে পেরেছেন আপনি? সময় জ্ঞানে অনেক দেরি করে ফেলেছেন আপনি জীবনবাবু। পরিবার গড়তে চাওয়ার মতো মানসিক দৃষ্টিভঙ্গিটা থাকা কি অনুচিত? কোনটা উচিত আর কোনটা অনুচিত তার যথাযথ বিচার কি এই আধুনিক সমাজে ঘটে? ঘটমান অনভিপ্রেত ঘটনার আধিক্যই আজকের সমাজের মূল বৈশিষ্ট্য। অবাঞ্ছিত এই ঘটনাগুলোকে অঙ্কুরে বিনাশ করতে হয়, এগুলোকে অহেতুক বাড়তে দেবেন না। না না, আমি কতবারই বলেছি যে তোমার এই প্রস্তাবে আমি একেবারেই রাজি নয়। তুমি কেন বুঝতে চাইছো না? তুমি ছাড়া তো আমায় কেউ বিয়ে করবে না। তুমি এই বিয়ের কোলসাপ থেকে বেরোতে পারছো না কেন কমলা? এতদিন ধরে তো এটাই চলে আসছে। আরে দূর, চলে আসা ব্যাপারগুলো আমি জানি না। জানি না নয়, আমি কিন্তু জানতেও চাই না। সেটাই বরং ভালো। এই সমাজে বিয়ের সংখ্যাটা কিছু কমে যাবে। আর এই ব্যাপারে যা দুর্গতি সেটা আর বলার নয়। নয় নয় করে পরিবারের সবাই তাদের খরচার অধিকাংশই আমাদের উপরে চাপিয়ে দিতে চাইছে। এটাই তো এ যুগের সন্তানদের ধর্ম। জামাই বাবাজিও শয়তানের মতো আমাদের সাথে আচরণ করছে। আচরণের দোয়াই দিয়ে সন্তানেরা আমাদের চারিপাশে নিষ্ঠুর অর্থ আদায়কারী রূপে বিচরণ করছে। ওদের মনে কি আমাদের জন্য কোনো দয়া মায়া নেই? দয়া মায়া ওদের পান থেকে চিরকালের জন্য বিদায় গ্রহণ করেছে। করেছে কি তোমার বাবা আমার জন্য এমন কিছু? আর কি চাও তুমি? আমি চাই শ্বশুর মশাই প্রতি মাসে আমাকে কিছু কিছু করে হাত খরচ দিক। ভাত খাবারের দায়িত্বটা কি আমার বাবার? তা তো বলেনি। ভাত কাপড়ের বাইরে খরচগুলোর জন্য অনুদান চাইছি মাত্র। একজন মানুষ আর কত সাহায্য করবে বলতে পারো কি? কন্যাদায় কোনোদিন নিঃশেষিত হয় না। এর রেশ ছাইচাপা আগুনের মতো ধিক ধিক করে জ্বলতে থাকে। থাকে না গো অক্ষয়, টিকে থাকে না কোনো ওয়াইফই আজকের দিনে এবার টাইম হাজবেন্ডের ঘরে। টিকে তো থাকতে ইচ্ছা করে না। এই আজকালকার বাচ্চা কাচ্চার ঝুঁকি আধুনিক কালের ওই শিক্ষিত মহিলারা একবারেই নিতে চায় না। কিন্তু এভাবে দীর্ঘদিন চলতে থাকলে অধিকাংশ পরিবারই তো নির্বংশ হয়ে যাবে। বড় হয়ে বাবা মার প্রতি অন্যায় অত্যাচার করার থেকে ওই জন্মটা একেবারে না নেওয়াটাই উচিত নয় কি? এই জীবনবাবু আর গীতা দেবীর পরিবারের কথাই ধরো না। ওরা তিলে তিলে কত কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করেছে, কিন্তু কিন্তু বর্তমানে ওরা মা বাবার প্রতি অমানুষের মতো ব্যবহার করছে। সন্তানেরা যখন যা চেয়েছে জীবনবাবু আর গীতা দেবী তাদের চাহিদা পূরণ করে চলেছে। এই পূরণ করতে করতে তাদের চাহিদার লোকটা অতিরিক্ত বাড়িয়ে দিয়েছে। দিয়েছেন আর আমাকে এমন কি বাড়ির বড় বউ হিসেবে? তুমি কি আবার গয়নাগাটির কথা বলছো বড় বৌমা? অবশ্যই বলছি। এখনো তো আপনার কাছে অনেকগুলো গয়না গচ্ছিত রয়েছে, সেগুলো শেষ কি হবে? ছোট ছেলের বউকেও তো কিছু দিতে হবে। তারপরেও তো আপনার কাছে অনেকগুলো গয়না থেকে যাবে, সেগুলো নিয়ে কি আপনি চিতায় যাবেন? চিতায় কেউ কিছু নিয়ে যায় না বড় বৌমা, বরং ধরিত্রী মাকে সবকিছু দিয়ে চলে যায়। ধরিত্রীর মাকে দেওয়ার আগে বলে কি আমাকে দিয়ে গেলে ভালো হতো নাকি? কি কি গচ্ছিত রাখবেন লোনটা নেওয়ার জন্য জীবন বাবু? গচ্ছিত রাখবার মতো কিছু নেই আমার। তাহলে তো আমি লোনটা দিতে পারবে না জীবন বাবু। কিন্তু লোনটা তো আমার খুবই দরকার। দরকারি জিনিসের জন্য আপনাকে তো গচ্ছিতের ব্যবস্থা করতেই হবে। ব্যবস্থা করবার মতো এই মুহূর্তে কিছু নেই আমার। সেটা কি করে আপনাকে বোঝাই? বোঝাই কি করে তোমাকে যে এর আগে আমার জীবনে কত এলো আর কত গেল? আমি কি তাহলে আত্মহত্যা করব? ব্ল্যাকমেলিং করতে চাও আমাকে? মানুষ কখন আত্মহত্যা করতে যায় জানো? জানি। মানুষ যখন মিথ্যার প্রশ্রয় নেয়। ছেলে মেয়ে না হোক তবু বিয়েটা তো করো। সন্তানহীনা মা হতে চাইছো? চাইছো কি জামাই বাবাজি এই অসহায় শ্বশুরটাকে একেবারে শেষ করে দিতে?
ইনি শেষ হয়ে যাক, সেটা কি তুমি চাও? আপনার মেয়েটার ভরণ পোষণের জন্য নষ্ট হয়ে যাওয়া কষ্টটা আপনাদের থেকে আদায় করতে। আদায় করার নামে আমায় গাদায় পাঠিও না। সোনার হাঁসের পেট কেটে ফেললে ডিম যে আর পাওয়া যাবে না, সেটা আদায়ের জন্য অফিসের মিটিং থেকে সরাসরি এখানে এসেছি। জামাই বাবাজি, তুমি আর কি চাইছো? চাইছো না কে ঋতু? এতটা তাড়াতাড়ি আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো? অবভিয়াসলি এখন তো শুধু এনজয় করার ইচ্ছে। কিন্তু বেশি দেরি হলে যে বাবার সম্পত্তি, মায়ের গয়না কিছু হাতছাড়া হয়ে যাবে। ফ্যামিলি ওয়েলকে প্রিজার্ভ করতে আমার হেল্প চাই, তাই তো? আমি শুধু লাইফ পার্টনার হিসেবে তোমারই হেল্প। পার্টনার যেরকম হেল্পও করে তেমনি বেনিফিট হিসাবে একটা পোর্শনও ক্লেম করে, সেটি নিশ্চয়ই তুমি জানো। এই জানো তো, আমাদের আর্থিক দাবি মেটানোর জন্য বাবা লোন করেছেন। লোন করার দিকে মন দিতে আমি ওনাকে পরোক্ষভাবে চালিত করেছি। তাই বুঝি? কি করে করেছো? প্রচুর পরিমাণে ফাইন্যান্সিয়াল প্রেশার ক্রিয়েট করে। আচ্ছা, এই লোনের অংশের বেশিরভাগ যদি অন্যান্যরা পেয়ে যায় তাহলে কি হবে? অন্যান্যরা পাবে না, আমাদের ভাগ্যে এই লোনের প্রাপ্ত অর্থপ্রাপ্তির শিকেটা সবার আগে ছিঁড়বে। ছিঁড়লেই ভালো। ভালো করে আমার বাবা মাকে মনেই পড়ে না। তুই তো জানিস তপন, আমি একজন অশিক্ষিত বেকার ছেলে। জানি এরশাদ, এমনি তুই লেখাপড়া করিস নিস, তার উপর তোর হাতে কোনো কাজ নেই, তাই তুই তোর অসুস্থ বাবা মাকে ট্রিটমেন্ট করতে পারছিস না। আমাদের পাড়ার জীবন কাকার সকার ছেলেরা ইচ্ছা করেই অসুস্থ বাবার চিকিৎসা করাচ্ছে না। সমাজটা এভাবেই গেছে, তোর হাতে কোনো ক্ষমতা নেই, অথচ তোর বাবা মায়ের প্রতি কত মমতা আছে। মমতা আছে বলি আব্বা আম্মির দোয়াটা পাচ্ছি আমি। আমি যতটা দিন যাচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েদেরকে আমি যেন ততটাই নতুন রূপে দেখতে পাচ্ছি। নতুনত্ব সর্বদা উৎকৃষ্ট থাকে না। এর থেকে আমাদের পুরনো যুগটাই যথেষ্ট ভালো ছিল। চিরকাল তো আর ওই পুরনোর অস্তিত্ব থাকে না, এক সময় ওই নতুনের আগমন তো ঘটেই। যে নতুন পুরনোকে মানে না, তা দিয়ে কি ভবিষ্যতের পৃথিবী তৈরি করা যায়? মেকি ভুবন নির্মাণ নয়, বরং বাস্তব গীতার অনির্বাণ শিক্ষার জন্য চির অপেক্ষা করে আছি আমি। আমি কিন্তু তোমার বাবার লোনের 1/3 টাকা পাই। তুমি পেয়ে গেছো? অবশ্যই। আজকালকার দিনে জামাইরা করে না কষ্ট করে কামায়। কামলো বাদ দিয়ে অসহায় শ্বশুরের রক্তটা চষুন। আমি তো শকুন নই যে ওই শ্বশুর মশাইয়ের রক্ত খাবো, তবে ওনার প্রতিটি জিনিসের ভাগ তো পাবো। ভাগ তো পাবে আমার বাবার কাছ থেকে, হয়তো তোমার চাওয়া পাওয়াটা কোনোদিন শেষ আর হবে না। না না, তুই যেমন বলছিস বিজু, ওই রকম মেয়ে কখনো কি আমাদের পরিবারের বউ হতে পারে? কেন হতে পারে না মা? যুগের পরিবর্তনের সাথে সাথে মডার্ন লেডিরা তো আজকাল অনেক ফ্যামিলির ওয়াইফ হচ্ছে। অন্যের পরিবারে যেটা হয়েছে সেটা তো আমার পরিবারে নাও হতে পারে। আমি কিন্তু কোনো না শুনতে চাই না, কারণ বিয়েটা করবো আমি, তাই আমার ডিসিশনটাই একেবারে ফাইনাল। ছেলের বিয়ের ক্ষেত্রে মা বাবার কি কোনো মতামত বলে কিছু থাকতে নেই? বাবা মায়ের মতো আজকাল বিয়ে হবে, সেই দিন আর নেই। নেই নেই, আজকের দিনে বাবা মায়ের প্রতি ছেলে মেয়ের কর্তব্য। এটা কিন্তু আমি একদমই পারি না। ওর জন্যই তো আজকে এত কষ্ট পাচ্ছিস। আল্লাহ কি কসম, আব্বা আম্মির জন্য হাম খুব মেহনত করবে। এরকম যদি বর্তমান যুগে ঘটতো, আধুনিক যুগটাই পাল্টে যেত। সংখ্যায় কম হলে একদিন আমরা করবো এই সমাজের পরিবর্তন। পরিবর্তনই সংসারের নিয়ম, সেটা কি আপনি জানেন না? জানি, তবু যে পরিবর্তন ছেলে মেয়েদের উচ্ছৃঙ্খল তথা স্বেচ্ছাচারী করে তোলে, সেটা নিশ্চয়ই কারো পক্ষে কাম্য নয়। অহেতুক আদর্শ মাতৃময়ী ভাষণটা ছেড়ে ঠাকুর পূজা করতে চাইছে, ওকে তা করতে দিন না। আমি তো ওকে ধরে রাখিনি বৌমা। ওর জীবন সঙ্গিনীকে নিয়ে অকাতরে জীবন কাটাক, তাতে আপনি অযাচিতভাবে ওকে বাধা দান করতে পারেন না? পারি নাকি
জন্মদাত্রীর অধিকারটুকু কেউ জানান দিতে? দিতে যান কেন জীবনবাবু? সন্তানদেরকে বেশি গুরুত্ব। বর্তমান প্রজন্মকে মেনে নেওয়াই তো অতীত প্রজন্মের মূল দায়িত্ব। বিয়ের দায় নিলে সন্তানদের দায়িত্ব তো নিতেই হবে, কিন্তু দায়িত্বটা যে প্রতিনিয়ত ফাঁসির দড়ির মতো গলায় এভাবে চাপ দেবে তা বুঝতে পারিনি। পারেননি বলেই তো খেসারত হচ্ছে দিতে। দিতে হবে না তোমার সাথে বিয়ের ব্যাপারে বাড়িতে আমাকে কোনো জবাব? কেন একটা পাত্তা দাও ড্যাডি মাম্মিকে হয়তো। আরে না না, পাত্তা ঠিক না। কি বলতো, লোক যেন একটা কার্ডশিটে রয়েছে না। আগে একটা পার্সোনাল ফ্ল্যাট কেন, তারপর ম্যারেজ রেজিস্ট্রি হবে। মানে সে তো অনেক দেরি হয়ে যাবে। বেটার লেট দ্যান নেভার। আমি কিন্তু এবার টাইম তোমাকে চাই, লাইফে লাস্ট পর্যন্ত আমি তোমার জন্য উপরে বসে থাকবো। থাকবো না মা ঠাকুরুন, আর তোমাদের বাড়িতে। কেন রে টেপি, এ বাড়িতে কাজ করতে তোর কোনো অসুবিধা হচ্ছে? না না, অসুবিধা হচ্ছে না। তাহলে হঠাৎ এ বাড়ির কাজ ছেড়ে দিতে চাইছিস কেন? আসলে আমার ছেলে বড় হয়ে কাজ করছে তো, তাই এখন আমাকে আর কাজ করতে দিতে চাইছে না। দেখেছো গীতা, ওর ছেলে রোজগার করছে বলে ওর মাকে আর কাজ করতে দিতে চায় না। মায়ের সমস্ত ভাইবার সন্তান হিসেবে সে নিজেই বহন করতে চায়। অথচ আমাদের সন্তানেরা সারা জীবন ধরে শুধু চেয়ে গেল, অথচ দিল না কিছুই। জীবনে পেল না কিছুই, এ সংসারে শুধু দিয়েই গেল। আমরা জীবনের শেষ কটা দিন অবহেলিত বাবা মায়ের মতো এ সংসারে শুধু টিকে থাকবো। থাকবো ঠিক ইয়াং বয়সের মতো, সেটা এই ওল্ড এজে এসে হয় না। তাই বলে ওল্ড হয়ে গেলে কি সন্তানদের কাছে সোল্ড হয়ে যেতে হবে? কমপ্লিটলি সোল্ড না হলেও সন্তানদের কাছে তো একটু মোল্ড আচার-আচরণ করতেই পারেন। আমার বা তোমার শাশুড়ির ব্যবহারটা কি খারাপ? কম্প্রোমাইজিং বিহেভিয়ারটাই তো আপনাদের কাছে কাম্য। ঠিক আছে, কম্প্রোমাইজ করে জীবনের বাকি কয়েকটা দিন এই পরিবারে থাকবো না এই পৃথিবীতে আর খুব বেশি দিন, যেখানে বয়স্ক লোকদের কোনো সম্মানই নেই। আরে বাবা, সবার ভাগ্যে যদি সম্মানটা জুটতো তবে তো সেটা বিরল হতো না, কিংবা সেটা গুরুত্বই থাকতো না। হ্যাঁ, এই উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা নিজেরাই বাবা মাদের কোনো মর্যাদাই দেয় না। শোনো, মডার্ন এডুকেশন সিস্টেম লাইফে র্যাট রেসে দৌড় করাতে শেখায়। কেরিয়ারের তোমার ওই ব্রাইটেস্ট গোলগুলোকে ক্রমাগত ওরা প্রতিনিয়ত চোখের সামনে নিয়ে আসে, কিন্তু রেসপেক্টফুল পার্সনের ডিউটির ক্ষেত্রে কোনো ব্যাপারেই ওদের কোনোভাবে জ্ঞান দেয় না। যে শিক্ষায় ছেলেমেয়েরা বাবা মাকে মর্যাদা দিতে অক্ষম, সেই শিক্ষায় ছেলেমেয়েদের দীক্ষিত না করাটাই উচিত। সেলফ সেন্টার মেন্টালিটি আর লিমিটলেস সেলফিশনেস আজকের সোসাইটি ইয়াং পিপলকে বিপদগামী করে তুলছে জীবন বেয়ালাটা প্রতিনিয়ত পূর্ণতম সুখ। আজকের দিনের মেয়ের বাবাদের এটাই স্বাভাবিক রূপ। ছেলেরাই বা কম যায় কিসে? দাবি আদায়ের দামটা কম যায় না কারো ক্ষেত্রে, সেটা কি আপনি জানেন না? জানি বলেই তো কষ্টগুলো স্পষ্টভাবে ধীরে ধীরে প্রকট হয়ে উঠেছে। প্রকটই তো বর্তমান দিনে বাবা মাকে ব্যতিব্যস্ত করে তুলছে না, আপনার বাড়ির একটা অংশ আমার হাতে তুলে দিতে হবে। হঠাৎ আপনি একথা বলছেন কেন? কারণ আপনি তো লোনের কন্ডিশন ঠিকঠাক পালন করেননি। বাড়ির একটা অংশ দিয়ে দিলে ঘরের সংখ্যা কমে যাবে, তখন আমি পরিবারের এত লোকজন নিয়ে কোথায় যাব সেটা তো আমি জানি না। না না, আমার ওয়াইফ আছে, আমি কি করে রুম ছাড়বো? আর আপনারা তো ছোট ঠাকুরপুর রুমটা ইউজ করতে পারেন। ওর বিয়ে হতে তো এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। ও স্টিল নাও ব্যাচেলর। মানে এসব তুমি কি কথা বলছো বৌদি? ব্যাচেলর বলে কি আমার কোনো পার্সোনাল ব্যাপারটা নেই নাকি? আমরা তাহলে কোথায় থাকবো? তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। হ্যাঁ, তাছাড়া বাবার তো একটু ঠাকুর দেবতাতে ভক্তিও আছে, তো কোনো গড প্লেসে চলে যাক না। তোরা এ কি বলছিস? ওরা তো
ঠিকই বলেছে। যেমন নির্দিষ্ট বয়সের পর কর্মস্থল থেকে অবসর নিতে হয়, তেমন বেশি দিন বেঁচে থাকলেও ঘর থেকে স্থানচ্যুত হতে হয়। হয় না, হয়েছি আমরা এই পরিবারের সদস্যদের কাছে বোঝা। তাই তো ওরা আমাদেরকে বাড়ি থেকে তাড়াতে চাইছে। লোনটা তো নিয়েছিলাম আমরা সন্তানদের জন্য, এটা কি ওদের অজানা? অজানাকে জানা যায়, অদেখাকে দেখা যায়, কিন্তু অজ্ঞান সন্তানদের জ্ঞান দান করাটা বাতুলতা মাত্র। এবারই মায়া আমরা ছেড়ে যাই কি করে? মায়ার অজুহাত দিয়ে আর কতদিন এই সংসারে টিকে থাকা যায়? ওরা তো আমাদেরকেও ভাগ করে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দিতে চায়। ওদের চাওয়াটাকে আমাদের নিঃশব্দে মেনে নিতে হবে। হবে, বাবা মারাও ছেলে মেয়েদের অনেক মন্দ কর্ম সমর্থন করে। তাই আধুনিক সমাজে পাপের সাগরে পুণ্যের গোষ্পদ অনুসন্ধান করতে যাওয়াটা উচিত নয়। আপনি কি আমাদের আবেদনপত্রটা অনুমোদন করেছেন? আমরা কি জন্মসূত্রে আরফান না হয়েও পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনাথের মর্যাদা পাবো? আমরা কি এই অনাথ আশ্রমে থাকার অনুমতি পাবো? আমরা কি সমাজকে শিক্ষা দিতে পারবো? তোমরা জন্মসূত্রে অনাথ না হলেও তোমাদেরকে অনাথ আশ্রমে থাকার অনুমতি দেওয়া হলো। যে কোনো মানুষকেই শিক্ষা দিতে পারে। কখনো কখনো ছোটদের কাছেও বড়দের শিক্ষা নিতে হয়। তোমরা নিজেদের আদর্শ নৈতিকতার জালে আবদ্ধ করতে চাইছো। বলগাহীন অধর্মের বিরুদ্ধে নতুন এক ধর্মশাস্ত্র রচনা করতে চাইছো, যার নাম জীবনের গীতা।